মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বাড়ি ভাড়া বৃদ্ধি সহ ৩ দফা দাবিতে লাগাতার কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা, বন্ধ ক্লাস পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা। এবং চাকসু নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ। শেষ সময়ে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। শেষ মুহূর্তে তুঙ্গে রাকসুর ভোটের প্রচার। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 20% হারে বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দফা দাবিতে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শিক্ষক কর্মচারীরা। এতে ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে বিপাকে শিক্ষার্থীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঢাকায় শিক্ষকদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদ ও দাবি আদায়ে সকাল থেকেই খুলনার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। এতে এই অঞ্চলের এমপিওভুক্ত স্কুল ও কলেজে পাঠদান বন্ধ হয়ে গেছে। যে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার জন্য যে বর্ধিত বেতনের আন্দোলন করছে, আমরা এদের সাথে একসাথে সংহতি প্রকাশ করছি। আমাদের শিক্ষকদের যে আন্দোলন চলতেছে, আমাদের সঠিক বাড়ি ভাড়া আমাদের দেয় না, আমরা সমাজে অবহেলিত। যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, মূলত প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। রংপুরে এমপিওভুক্ত শিক্ষকরা কর্মবিরতির পাশাপাশি গতকাল শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে কর্মসূচি পালন করেছেন। দেশের পরিস্থিতি বিবেচনা করে আমরা যে 20% যেটা চেয়েছি এবং সরকারি নিয়মে যে চিকিৎসা ভাতা এইটা চেয়েছি। তো আমার মনে হয় যে সরকার বাহাদুর যদি খুব আন্তরিক হয়, খুব দ্রুত সময়ের মধ্যে এই পদক্ষেপ নিয়ে আমাদের প্রজ্ঞাপন জারি করতে পারবে। বর্বরোচিত পুলিশের হামলা এর তীব্র নিন্দা জানাই এবং আমাদের যে দাবিগুলো এগুলো যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে না, আমরা ততক্ষণ পর্যন্ত কর্মবিরতিতে থাকবো, ক্লাস বর্জন করব। 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকার চিকিৎসা ভাতা অনতি বিলম্বে আমরা এর দ্রুত প্রজ্ঞাপন নিয়ে তারপরে আমরা ক্লাসে ফিরতে চাই। সিরাজগঞ্জেও কর্মবিরতি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। শিক্ষকদের কর্মবিরতির কারণে বিদ্যালয় খোলা থাকলেও বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। এতে বাড়ি ফিরে গেছেন শিক্ষার্থীরা। ন্যাক্কারজনকভাবে আমাদের টিচারদের উপরে যে আঘাত করেছে, এর জন্য আমরা আমাদের অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। আমরা আশা করেছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দিকে সুদৃষ্টি দিবে, নজর রাখবে, কিন্তু আজকেও সেই অন্তর্বর্তী সরকার আমাদেরকে বঞ্চিত করে রাখছে। দিনাজপুরের হিলিতেও দেখা গেছে একই পরিস্থিতি। শিক্ষকদের কর্মবিরতির কারণে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বন্ধ আছে। স্যাররা বলতেছে যে আজকে আন্দোলন চলতেছে, ক্লাস হবে না, তোমরা স্কুলে থাকো, ওই জন্য আমরা বাসায় চলে যাচ্ছি। স্কুল হচ্ছে না, ক্লাস হচ্ছে না, ওই জন্য বাসায় যাচ্ছি। এইভাবে যদি দীর্ঘদিন স্কুলটাই যদি আন্দোলন হয়, তাহলে আমাদের তো পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হবে বলে জানান শিক্ষকরা। গতকাল 12 তারিখে ঢাকায় যে কর্মসূচি পালন করা হয়, সেখানে শিক্ষকদেরকে অপমান সহ অনেক লাঞ্ছনা করা হয়। আমরা তীব্র বিরোধিতা করতেছি। সেই সঙ্গে আমাদের হাকিমপুর উপজেলায় বাংলাইলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম আমরা স্থগিত করেছি এবং আমাদের প্রতিষ্ঠান সহ পুরো উপজেলায় সকল প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। পার্বত্য জেলা খাগড়াছড়ির শতাধিক বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরাও কর্মবিরতি পালন করেছেন। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের অলস সময় পার করতে দেখা গেছে। বিদ্যালয়ে কোনো ক্লাস হচ্ছে না, তাই আমাদের অনেক ক্ষতি হয়েছে, কারণ সামনে আমাদের পরীক্ষা আসতেছে। বিদ্যালয়েতে আমাদের সবসময় চলিত ক্লাস থাকা দরকার। ওনাদের সাথে আমরা একমত এই 3 দফার জন্য, এবং আমরা একই সাথে আমরা সকল শিক্ষক আমরা কর্মবিরতি পালন করছি। কর্মবিরতির কারণে ভোলার 4 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। বাড়ি ভাড়া সহ যাবতীয় যে দাবিগুলো আছে, আমরা আশা করছি অবসময়ের মধ্যে সরকার সেটা মেনে নেবে। আমাদের এই দাবি যতদিন পর্যন্ত পূরণ না হবে, ততদিন পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করে যাব। 3 দফা দাবিতে ময়মনসিংহ, গাজীপুর, যশোর, ঠাকুরগাঁও, গাইবান্ধা সহ সারা দেশে প্রায় 30,000 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।
দর্শক, কিছুক্ষণ আগে যশোরের শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি নিয়ে জানিয়েছেন সহকর্মী রাহুল রায়। সকাল থেকে আমরা দেখেছি যে স্কুলগুলোতে শিক্ষকদের উপস্থিতি এবং শিক্ষার্থীদের উপস্থিতি সমান হারেই ছিল, কিন্তু শিক্ষকরা তাদের যে পাঠদান সেটি অব্যাহত রেখেছেন। আমরা দেখেছি যে শিক্ষকরা তাদের যে শিক্ষক কক্ষ রয়েছে সেখানে বসে নিজেরা আলাপ আলোচনা করছেন এবং তারা কিভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু তারা কোনো শ্রেণীকক্ষে আসলে যাননি এবং পাঠদান করাননি। তারা বলছেন যে যত সময় পর্যন্ত এই যে বৈষম্যমূলক আচরণ, অর্থাৎ সরকারি বেসরকারি শিক্ষকদের যে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা সহ অন্যান্য যে পার্থক্য সেটি পূরণ না হবে তত সময় পর্যন্ত তারা আসলে ক্লাসে তারা ফিরে যাবেন না, পাঠদান করাবেন না। আমরা দেখেছি যে প্রত্যেকটি বিদ্যালয়ে যে শিক্ষার্থী তাদের উপস্থিতি প্রতিদিনের মতোই ছিল, কিন্তু তারা কখনো মাঠে ফুটবল খেলে আবার কখনো বা গল্প গুজব করেই আসলে তারা বিদ্যালয়ে রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু হল ও হোস্টেল সংসদ নির্বাচন 2025-এর প্রচারণার শেষ দিন আজ রাত 12টা পর্যন্ত করা যাবে প্রচারণা। তাই শেষ মুহূর্তে প্রচারণায় সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, আর প্রার্থীদের যোগ্যতা বিবেচনা করে ভোট দেবার কথা বলছে শিক্ষার্থীরা। এ নিয়ে নাজমুল সাদেক রিপোর্ট। প্রচারণার শেষ দিনের একটি মুহূর্ত যেন নষ্ট করতে চান না প্রার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন থেকে প্রচারণা শুরু করেন বেশিরভাগ প্রার্থী, কারণ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী চট্টগ্রাম নগরীতে থাকেন, যারা শাটল ট্রেনে ক্যাম্পাসে যাতায়াত করেন। তাদের ভোট নিজেদের করে নিতে ট্রেনেই ইশতেহার বিতরণ সহ প্রার্থীরা চালান জোর প্রচার। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও হলগুলোতে সমান তালে চলছে প্রচার। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন আবাসন, যাতায়াত, নিরাপদ ক্যাম্পাস ও গবেষণা খাতে উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি। আমি ব্যালট পেপার দিয়েছিলাম, যেহেতু আমরা সেন্ট্রালি 26টা পদে 26টা ব্যালট নাম্বার মনে রাখা কষ্টকর। এখানে পছন্দের প্রার্থীগুলোর ব্যালট নাম্বার লিখে রাখছে আমাদের ভোটাররা। তো এই জিনিসটা মানুষ খুব বেশি গ্রহণ করছে, কিংবা কোনো রিভার্স কার্ড বা এই ধরনের যে প্রচারণাপত্রগুলো আছে সেগুলোর মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো সহজ হচ্ছে। ভোটাররা একদম খুবই সাগ্রহে সকলের লিফলেটে সংগ্রহ করতেছে, কারণ বাসায় গিয়ে দেখবে আজকেই ডিসিশন নেবে যে কাকে ভোট দিবে। তো মানে কেউ কেউ এমন আছে যে আপু আপনারটা পাই নাই, আপনারটা দেন, এরকম। কমন লিফলেট এসেছে, আমরা সবাইকে দিচ্ছি। স্টেশনে, ঝুপড়িতে, তারপর বিভিন্ন হলে যাওয়ার পরিকল্পনা আমরা করছি। তবে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানিয়ে ভোটাররা বলছেন প্যানেল নয়, ভোট দেবেন প্রার্থীদের যোগ্যতা বিবেচনায়। মানে চাকসুর মাধ্যমে কোনো নির্দিষ্ট দল ক্ষমতায় গিয়ে যেন মানে চাকসুটাকে বিনষ্ট করতে না পারে। তো পরিবেশ আপাতত মূলত আমরা ভালোই দেখতেছি, এখানে মানে সব দলই ভালো প্রচারণা করতেছে। খুবই সুষ্ঠুভাবে প্রত্যেক দলই প্রচারণা চালাচ্ছে, তাদের স্বতন্ত্র হোক বা দলীয় হোক। বাট উই হোপ ফর দ্য বেস্ট। কেউ ভোট দেওয়া মানে বাকি থাকবে না, ভোট দিতে আসা। শহর থেকেও সবাই আসবে ভোট দিতে, তারা নিজেদের যোগ্য প্রার্থীকে বাছাই করে নেবে। নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। চাকসু নির্বাচনে 5টি অনুষদ ভবনে হবে ভোট কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে 12টি করে মোট 60টি ভোট কক্ষ থাকবে। নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে থাকবে 4 ধাপের নিরাপত্তা ব্যবস্থা। আমরা প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা লাগিয়েছি এবং সেটি দৃশ্যমান থাকবে কেন্দ্রের বাইরে থেকে, সেটি কেন্দ্রতে বাইরে থেকে। এবং আরও একটা কথা আছে, যদি কোনো কারণে ইলেকট্রিসিটি ফেল করে, কারণ আমাদের দেশে এটা সম্ভব, ইলেকট্রিসিটি ফেল করলেও ডিভিআর চালু থাকবে এবং সেগুলো রেকর্ডেড থাকবে, কখনোই রেকর্ড বন্ধ হবে না। এছাড়াও আমরা ইউপিএসের সাপোর্ট তো রেখেছি, জেনারেটরের সাপোর্ট রেখেছি। এর অর্থ হলো আমরা একটি স্বচ্ছ এবং ক্রেডিবল নির্বাচন চাই। নির্বাচনে মোট ভোটার 27,516 জন শিক্ষার্থী। আগামী বুধবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত হবে ভোট গ্রহণ। চাকসু নির্বাচনে 26টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 415 জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদে যথাক্রমে 14 ও 10টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 493 জন প্রার্থী। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। দর্শক, কিছুক্ষণ আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার নিয়ে জানিয়েছেন স্টাফ রিপোর্টার মোহসেনাত শিহাব। চাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিনে এসে একদমই জমজমাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং সকাল থেকে আমরা দেখেছি যে প্রার্থীরা
বিভিন্ন জায়গায় তাদের প্রচারণা চালাচ্ছেন। পুরো ক্যাম্পাস জুড়েই তাদের সরব উপস্থিতি। আমরা এখন আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে, অর্থাৎ আমাদের ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক। তার একটু পেছনে আছে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের যে স্টেশন থেকে যেসব শিক্ষার্থীরা আসছেন এবং ফটক দিয়ে যারাই ঢুকছেন, বারবার প্রার্থীরা তাদের কাছে লিফলেট বিতরণ করছেন, তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন এবং কে কার চেয়ে বেশি অভিনব উপায়ে আসলে এইসব লিফলেট তাদের নির্বাচনী প্রতিশ্রুতি দিতে পারছেন সেরকম একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি। অনেকে প্লেইং কার্ডসের আদলে তাদের লিফলেট বানিয়েছেন, অনেকে টাকার আদলে বানিয়েছেন, অনেকে ডলারের মতো করে তাদের লিফলেট বানিয়েছেন এবং তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ইশতেহার পৌঁছে দিচ্ছেন সবার কাছে। আজ পুরো ক্যাম্পাসই আসলে এই ধরনের প্রচারণার সয়লাব এবং জমজমাট। প্রার্থীরা তারা সকাল থেকে যেভাবে রোদের মধ্যে বিভিন্ন ফ্যাকাল্টিতে গিয়ে কাজ করছেন, ব্যবসায় প্রশাসন অনুষদ, বিজ্ঞান বিভাগ, বুদ্ধিজীবী চত্বর, শহীদ মিনার, কলাঝুপড়ি, সব জায়গায় আসলে তাদের উপস্থিতি। এদিকে রাকসু নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণা তুঙ্গে। সকাল থেকে প্রার্থীরা ভোটারদের কাছে ছুটছেন হ্যান্ডবিল প্রচারপত্র নিয়ে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছেন প্রার্থীরা। 16 অক্টোবরের রাকসু নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে মোতায়েন করা হচ্ছে অন্তত 2000 পুলিশ সদস্য। নির্বাচন ঘিরে থাকবে মোট 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ভোটের জন্য 17টি হলের জন্য 9টি ভবনে 17টি ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। আজ থেকে 990টি বুথ তৈরির কাজ শুরু হয়েছে। ব্যালট পেপার হিসেবে OMR শিট ব্যবহার করার পর তা গণনার জন্য 6টি মেশিন আনা হয়েছে ঢাকা থেকে। নির্বাচনকে কেন্দ্র করে আগামী বুধবার এবং বৃহস্পতিবার ক্লাস পরীক্ষা বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাকসু নির্বাচনে প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল রাত 12টায়। সংস্কারে ধীর গতির কারণে দীর্ঘদিন ধরেই যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কে চলাচলকারীদের। এই কারণে ঢাকা সিলেট রুটে যাত্রী চাপ বেড়েছে রেল ও বিমানে। কালোবাজারে চড়া দামে বিক্রি হচ্ছে রেলের টিকিট, বেড়েছে বিমানের ভাড়াও। যাতায়াতের দুর্ভোগ দূর করার দাবিতে আন্দোলনে নেমেছেন সিলেটবাসী। সিলেট থেকে শুভ্র দাসের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা সিলেট মহাসড়কে উন্নয়ন কাজের ধীরগতির কারণে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া অংশে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে যানবাহন। সড়কপথে ভোগান্তির কারণে যাত্রীর চাপ বেড়েছে রেল ও আকাশপথে। আর এই সুযোগ নিচ্ছে রেলের টিকিট কালোবাজারিরা। বাড়তি টাকায় মিলছে টিকিট, বেড়েছে বিমান ভাড়াও। সব মিলিয়ে চরম ভোগান্তি ঢাকা সিলেট যাতায়াতকারীদের। দ্রুত যাতায়াত সমস্যা সমাধানের দাবিতে আন্দোলনে নেমেছে সিলেটের সাধারণ জনগণ। নগরীর কোর্ট পয়েন্ট ও হুমায়ুন রশিদ চত্বরে 2 দিন ধরে 1 ঘন্টা করে দোকানপাট ও যানবাহন বন্ধ রেখে প্রতীকী শাটডাউন ও অবস্থান কর্মসূচি এবং মানববন্ধন করেছে। এতে একাত্মতা প্রকাশ করে যোগ দেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, ব্যবসায়ী, পরিবহন মালিক, শ্রমিক ও সাধারণ মানুষ। 4 ঘন্টার রাস্তা 15-16 ঘন্টা যেতে হয়। রেলপথরে ঠিকই একই অবস্থা। বিমানের ভাড়া 5000 থেকে 14000 নিয়ে গেছে। গাড়ির ভিতরে 16 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা বই রইবা, যে জাখনদানি হইব। আপনি তখন কইবা যে খালি মানুষ নাই, দরকার হয় আসমান থেকে ফিরিস্তাও হল আনিয়া এটা আন্দোলন শুরু করা উচিত। দুর্ভোগ লাগবে আগামী 15 দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। আমরা জেলা প্রশাসককে জানিয়ে দেব যে আপনি আমাদেরকে 15 দিনের মধ্যে সুস্পষ্ট সরকারের সিদ্ধান্ত যদি জানাতে ব্যর্থ হন, তাহলে এই সিলেট বিভাগের সকল পর্যায়ে নেতৃবৃন্দ বসে যে কঠিন কর্মসূচি দেওয়া হবে, তখন কিন্তু এর দায়ভার সরকার এবং আপনাদেরকে নিতে হবে। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। দাবিগুলো দিয়েছেন, বিশেষ করে সড়ক যোগাযোগ প্লাস বিমানের টিকিটের দাম অনেক বৃদ্ধি, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা কনসার্ন এবং আমরা এটা সরকারের সচিব দপ্তরে আমরা কথা বলছি, যোগাযোগ অব্যাহত রাখছি। কারণ আমি মনে করি যে এই সমস্যাগুলি ইমিডিয়েটলি সমাধান করা উচিত এবং এই ঢাকা টু সিলেট হাইওয়ের আপনার জমি অধিগ্রহণ থেকে শুরু করে বেশ কিছু বিষয়ে সমস্যা ছিল, সেগুলো মোটামুটি আমরা অনেকটা কাটিয়ে উঠছি। আমরা আশা করছি এই সড়ক হয়তো আগামী 2-3 মাসের মধ্যে কাজ দৃশ্যমান হবে, ভালো একটা অবস্থা যাবেন। সড়ক, রেল ও আকাশ 3 পথে যাতায়াতের ভোগান্তি দূর করতে দ্রুত কার্যকর সমাধান চান সিলেটবাসী। মাছরাঙা নিউজ ডেস্ক। এবারে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে।
চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পানে 6 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আরও 3 জন চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছেন চিকিৎসকরা। চুয়াডাঙ্গা প্রতিবেদক ফায়জা চৌধুরীর প্রতিবেদন। বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের ডিঙাদহ বাজার এলাকায় কয়েকজন বন্ধু একসঙ্গে বসে মদ পান করেন। এর কিছুক্ষণ পর থেকে একে একে অসুস্থ হতে শুরু করে তারা। শনিবার মারা যায় তাদের 5 জন। রবিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন। রবিবার সন্ধ্যার পর ঘটনা জানাজানি হলে মধ্যরাত থেকে অসুস্থদের খোঁজে বাড়ি বাড়ি তল্লাশি শুরু করে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, ডিঙাদহ বাজারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক বিক্রি হয়ে আসলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা বলছে, জানার পরও প্রশাসন বিষয়টিতে গুরুত্ব না দেওয়ার ফলেই ঘটেছে এই মর্মান্তিক প্রাণহানি। স্বয়ং এসপি স্যারের উপস্থিতিতেও যখন আমরা এটার প্রতি আমরা কথা বলেছিলাম যে এগুলো আসলে কিভাবে মানে নিষ্পত্তি করা যায়, সেখানেও প্রায় 1 মাস আগে আমাদের ওপেন ডে হাউসেস, তারপরেও কোনো পদক্ষেপ নেয়নি। অ্যালকোহল পয়জনিং এর কারণে তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। মিক্সড অ্যালকোহল থাকে, যেটা ইথানল সাধারণত অ্যালকোহল হিসাবে খাওয়া হয়, কিন্তু এর সাথে অনেক সময় মিথানল মিক্সড করা থাকে। এই মিক্সড অ্যালকোহল খেলে শরীরে বিষক্রিয়া তৈরি হয় এবং এই বিষক্রিয়ার কারণে রোগী মারা যায়। ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, কোথা থেকে এই মদ আসলো তা নিয়ে তদন্ত হবে। যে মৃত্যুটা আমরা হাসপাতালে পাই, ওখান থেকে আমরা তথ্যটা পাই যে তারা এটা খেয়েছিল। এখন এই মৃত্যুটা নিশ্চিত হওয়ার জন্য তারা কোত্থেকে খেয়েছে, কিভাবে খেয়েছে, আমরা অনুসন্ধান চালাচ্ছি। মৃত ব্যক্তিদের 4 জনের দাফন সম্পন্ন হয়েছে। মদ বেচাকেনা বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা। ফাইজার চৌধুরী, মাছরাঙা সংবাদ, চুয়াডাঙ্গা। জলবায়ু অভিঘাতে অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা খুলনার দাকোপা উপজেলা। প্রতিনিয়ত বিরূপ পরিবেশের জন্য খুলনার উপকূলীয় এই এলাকায় মানুষের জীবনে একসময় ছিল চরম দারিদ্র্য। কিন্তু কৃষকের জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতির চর্চায় এখন সেই গল্প বদলে যাচ্ছে। এসএম মিলনের ছবিতে মোস্তফা জামালের রিপোর্ট। চারপাশে সবুজে ঘেরা লাউ, বেগুন, ঢেঁড়স, কুমড়ো আর উচ্ছে ক্ষেত, আর মাঝখানে মাছের ঘের। চোখ জুড়ানো এ দৃশ্য খুলনার দাকোপের চরডাঙ্গা গ্রামের। এভাবেই কেবল এই অঞ্চলের বিরান ফসলের ক্ষেত সবুজ হচ্ছে না, স্বাবলম্বী হচ্ছেন স্থানীয়রা। এই যেমন চরডাঙ্গা গ্রামের গৃহবধূ চিত্রা রায়। 4 জনের সংসারে অভাব দেখেছেন সারা জীবন। দিনমজুর স্বামী ছিলেন একমাত্র উপার্জনক্ষম, নিজের ছিল না কোনো কর্মসংস্থান। কিন্তু এখন লিজ নেওয়া জমিতে জলবায়ু সহনশীল কৃষিকাজ করে নিজে স্বাবলম্বী হয়েছেন, সংসারে এনেছেন আর্থিক সচ্ছলতা। আগে তো খুব কষ্ট ছিল, আগের তো খাবার কষ্ট, পড়ার কষ্ট, সপ্তাহের কষ্ট ছিল। আমাদের তো একজন মানুষ ইনকাম করে কতই চালাতে পারে। আমাদের যেরাম দেখা গেল স্বামী স্ত্রী ছেলেটা সেও কাজে আসতেছে, সহযোগিতা করে। আগে তো এই কাজ ছিল না, আমরা দেখা গেল বছর বছর হলে স্বাবলম্বী হয়ে যাচ্ছি। চিত্রার মতো জলবায়ু সহনশীল কৃষিকাজের মাধ্যমে নিজের ভাগ্য বদলেছে তিলডাঙ্গা ইউনিয়নের বাসিন্দারা। বিশেষ করে নারীরা তাদের শ্রম, মেধা আর অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে সৃষ্টি করেছে দারিদ্র্য জয়ের দৃষ্টান্ত। আমাকে বাড়িওয়ালারা যাইতে আসছে ইসি কয়েরাটে কাজ করতে, আর আমাকে মহিলাকে কোনো কাজ ছিল না। এখন টোটাল আমার সংসারে বাজার খরচ নেই, আমি বাইরের কোনো খাবার আমার খাওয়া লাগে না, আমার নিজের তৈরি খাবার দিয়েই আমার চলে যাচ্ছে। আর এখন তো আমরা এই সিসিনি শুধু লাখ লাখ করে টাকা পাচ্ছি, মানে জমির পরিমাণে দেখছি 1 বিঘা জমিতে 1 লাখ টাকা পাচ্ছি। আর্থিক সচ্ছলতা আশায় কমে গেছে অপরাধ প্রবণতা, বেড়েছে শিক্ষা গ্রহণের হার, বেড়েছে এই এলাকার মানুষের জীবনমান, বলছেন জনপ্রতিনিধি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। আগে তো লবণ পানি ছিল, তোর কৃষিকাজের রাস্তাঘাটে তৈরি তরকারি সেগুলো মানুষ করতো না। ইদানিং কিন্তু মানুষ কৃষি তত্ত্বের উপরে চাপ দিচ্ছে, আর সেইভাবে আমরা এটাকে ডেভেলপ করে আসলে কৃষি তত্ত্ব সার্ভিস দেবো, তাই জনগণ সুবিধা হবে, কৃষি অফিসের লোকজন আসবে। আরেকটা ফোকাসের জায়গা যেটা আমাদের, সেটা হলো যে তাদের ইনকাম ডাইভার্সিফিকেশন করা, যেন তারা কোনো দুর্যোগে যদি নষ্ট হয়ে যায় তখন অন্যটা দিয়ে যেন তারা আবার কোপ করতে পারে। সেই উদ্দেশ্যে আসলে ইনকাম ডাইভার্সিফিকেশন এই জায়গাটায় আমরা কাজ করছি। প্রতিনিয়ত দুর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলীয় এলাকায় চরডাঙ্গা গ্রামের কৃষি একটি দৃশ্য
দৃষ্টান্ত হতে পারে। তবে উপকূলীয় এলাকার মানুষের নিরাপদ জীবন নিশ্চিতে টেকসই জীবিকা আর জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ ও দুর্যোগ ঝুঁকি কমাতে সরকারি বেসরকারি পর্যায়ে আরও বেশি উদ্যোগী হওয়ার তাগিদ উপকূলবাসীর। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। নিষেধাজ্ঞা অমান্য করে দেশের বিভিন্ন নদ নদীতে ইলিশ শিকারের দায়ে জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ইলিশ ধরায় 2 জেলেকে 15 দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় জেলেদের কাছ থেকে 10 লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, 4 কেজি ইলিশ মাছ এবং 8টি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়। জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। এদিকে পটুয়াখালীতে ইলিশ ধরার অভিযোগে 2 জেলেকে 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা 10,000 মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকার করে বিভিন্ন বাজারে প্রকাশ্যে বিক্রি করেছে শরীয়তপুরের জেলেরা। সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ, এই প্রতিপাদ্যে সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। বাস্তবতা অনুধাবন করে সরকার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা এবং পরিকল্পনা প্রণয়ন করেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় একথা বলেন তিনি। ভোলায় জেলা প্রশাসনের আয়োজনে শহরে বর্ণাঢ্য র্যালি এবং দুর্যোগ মোকাবেলা মহড়া অনুষ্ঠিত হয়। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে যৌথ বাহিনীর অভিযানে নারীসহ দালাল চক্রের 15 সদস্যকে আটক করা হয়েছে। দুপুরে র্যাব ও জেলা প্রশাসন এই অভিযান চালায়। এ সময় 8 নারীকে 3 দিন করে এবং 7 জনকে 7 দিনের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। তারা রোগীদের প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 3 দফা দাবিতে লাগাতার কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা, বন্ধ ক্লাস পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা। চাকসু নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ। শেষ সময়ে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। শেষ মুহূর্তে তুঙ্গে রাকসুর ভোটের প্রচার। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী আয়োজন নিউজ শো সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ।